নমস্কার, বিটিভি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠান সমাজ দর্পণ। মানুষের কথা, মানবিকতার কথা, ভালোবাসার কথা, এই নিয়ে আমাদের আয়োজন সমাজ দর্পণ। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা, আবারও নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, তিনি আমাদের সমাজের পথ শিশুদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাদেরকে একটা নিরাপদ জীবন বা নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য নিজের জীবনের ক্ষুদ্র স্বার্থের গণ্ডি পেরিয়ে নিরলসভাবে কাজ করে চলছেন। সমাজ সেবার আলো দিয়ে তিনি ইতিমধ্যেই অনেক অন্ধকার জীবনকে আলোর পথে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের আজকের অতিথি অনিন্দিতা সেন, একজন সমাজসেবী। নমস্কার অনিন্দিতা। নমস্কার। বিটিভি ত্রিপুরা পর্দায় তোমাকে স্বাগত জানাই। আমিও জানাই তোমাকে এবং বিটিভি ত্রিপুরার সমস্ত কলাকুশলীদের এবং বিটিভি ত্রিপুরার সমস্ত দর্শকদের প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাই। একদম, তোমাকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকেও তোমাকে নববর্ষের শুভেচ্ছা। আমরা চাইবো যে তুমি অন্ধকার জীবনে যারা নিমজ্জিত, তাদেরকে যে একটা আলোর পথে নিয়ে যাওয়ার যাত্রায় চলছো, তোমার সেই যাত্রা আরো অনেক দূর প্রসারিত হোক। আমরা তাহলে আলোচনায় যাই। একদম। প্রথমেই তোমার কাছে জানবো যে এই যে সমাজ সেবার ভাবনাটা, মানে এটা কি করে এলো, বা মানে ছোটবেলা থেকেই কি মনে এমন কিছু ছিল যে আমি মানুষের জন্য কিছু করব, মানুষের পাশে একটু দাঁড়াবো? তোমাকে বলি, তুমি যে বললে যে বিশিষ্ট সমাজসেবী, এই তকমাটা আমার ঠিক ভালো লাগে না, কারণ আমি মনে করি সমাজসেবী কথাটা অনেক বড়, এতটা হয়তো বা আমি এখনো করে উঠতে পারিনি। যদি বলো কিছু সাহায্য করার চেষ্টা করছি, এখনো করছে এবং করব, আমি যতদিন পারি আমি করব। আর ছোট থেকেই ছিল এরকম, এটা আমি বলতে পারবো না। আমি অ্যাকচুয়ালি 2017-এ যখন আগরতলাতে প্রথম একটা এনজিও, আমি নাম নিতে চাইছি না, ওই এনজিওর সঙ্গে ভায়া টেলিফোন আমি জড়িত হই। আমি ওদের টুকটাক কাজকর্ম দেখতাম মোবাইলে, এফবিতে, তো ভালো লাগে। তো প্রথম জড়িত হওয়াটা আমার বলতে পারো যে এরকম আর কি, ওদেরকে আমি একটা আমার সাধ্যমতো মান্থলি একটা অনারিয়াম দিতাম, মানে ওরা ওইটা কাজে লাগাতো। তারপর কিছুদিন পর আমাকে অ্যাপ্রোচ করা হলো, ফিল্ডে আসো, কাজ করো। আমারও ভালো লাগতো, আমারও নিজস্ব ইচ্ছা ছিল। তারপর আমি গেলাম। তারপর মানে ওইভাবে আমি বলতে পারো এই কাজে আমি প্রথম যুক্ত হয়েছি। আর ছোটবেলা থেকেই বলতে এনএসএস করতাম, স্কুল লাইফে এনএসএস করতাম, তো কিছুটা তো ছিল এই আর কি। মানে মনের ভেতরের একটা সুপ্ত ইচ্ছা, হ্যাঁ এটা বলতে পারো। সেই ইচ্ছেটাকে এখন বাস্তবায়নের পথে নিয়ে যাচ্ছ। চেষ্টা করছি। ঠিক। এই যে পথ শিশুদের নিয়ে কাজ করা, এই ভাবনাটা মানে কেন, এদের জন্য কাজ করার ভাবনাটা কেন? তাহলে তো একটু প্রথম থেকে বলতে হবে। যখন আমি ওই যে এনজিওর সঙ্গে জড়িত হই, যখন ফিল্ডে কাজ করতাম, প্রথম আমার কাজ হয়েছিল ফ্লাডের পরে যাদের আমরা গিয়েছিলাম, তখন তো শুকনো খাবার টাবার দিয়ে শুরু হয়। আর তখন আগরতলাতে ওই এনজিওটাই ছিল, শুধু মানে খুব ফুল ফ্লেজেডে কাজ করছে আর কি। ধরো কেউ নিজের বাচ্চার জন্মদিন বা কেউ নিজেদের অ্যানিভার্সারি বাচ্চাদের মধ্যে খাওয়া দিয়ে মানে সেলিব্রেট করতে চাইতো, তখন ওইখানে মানে আমাদের যে এনজিওর যে অফিসটা, ওইখানে রান্না করা হতো, তারপর খাওয়া প্যাকেট করে আমরা বেরোতাম, ডিস্ট্রিবিউশনের জন্য বেরোতাম। তো যখন আমি বেরোতাম, বটতলার এরিয়াতে আমি এরকম প্রচুর দেখতাম বড়দের সঙ্গে ছোট ছোট বাচ্চা মানে থাকে, 1 বছর 2 বছর, আর একটু বড় মেয়ে ছেলে বোধ। তখন মানে খাওয়া দিলে ওরা হাত পাততো, নিত, কেউ 10 টাকা 20 টাকা দিত। তো আমার ঠিক খাওয়া দিতে ওদের ভালো লাগতো না। তখন মানে তখন যে এনজিওর মেইন যে ছিল দাদা ছিলেন, তো আমি দাদাকে বলেছি, দাদা খাওয়া ছাড়া কি আর কিছু করা যায় না? মানে দাদা বলতো, না এটাই তো আমরা পাই, এটাই করি, খাওয়া। তো তখন থেকে আমার শুধু যে খাওয়া দাওয়া এটা আমার ভালো লাগতো না। আমার মনে হতো যে শুধু খাওয়া কেন, তারা তো মানে খাওয়া ছাড়া অন্য কিছু ডিজার্ভ করে। মা বাবারা বাচ্চাদের, মানে আমি যেতে যেতে বুঝলাম যে বাচ্চাদের তারা হাতিয়ার করে তারা রাস্তায় বসাতো, কারণ ওদেরকে দেখলে তো কেউ 10 টাকার বেশি দেবে না, কিন্তু বাচ্চাগুলোকে দেখলে অনেক অনেক কিছু দেয়। তো তারা এই সুযোগটাকে কাজে লাগাতো। তারপর কোভিড চলে আসলো। তারপর যখন কোভিডের সময় আমরা কাজ করছি, তারপর আমার মনে হলো যে
আমাদের যে মানে এখন যে সর্বশিক্ষা, ঘরে ঘরে শিক্ষা, না সবাই শিক্ষিত, সবাই আমরা মানে আমাদের শিক্ষার হার বাড়ছে, কিন্তু আমার মনে হচ্ছে বাচ্চাগুলো তো কোনো না কোনো ভাবে শিক্ষার হার থেকে বঞ্চিত। তখন যখন আমি বললাম দাদাকে, ওই যে এনজিওর দাদাকে, দাদা চলো আমরা ওদেরকে নিয়ে অন্য কিছু চিন্তা করি, তো দাদা দেখলাম খুব একটা বেশি ইন্টারেস্ট দেখালো না। তখন আমার মনে হলো যে সবকিছু তো ছোট থেকে শুরু হয়, দেখা যায় আমি কি করতে পারি। তখন আমি আমার সঙ্গে আরো ওই এনজিওতে কাজ করতে আরো ৫-৬ জন ভাই বোন ওদেরকে পেয়েছি, ওদেরকে নিয়ে প্রথম আমার পথ শিশুদের মানে নিয়ে কাজ করা। বটতলার তোমার ২৬ নম্বর পিলারের সামনে প্রথম আমি যখন কাজ করি, তখন মানে কোভিডের সেকেন্ড ওয়েভ, মানে মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, তখন আমি বের হয়ে ওদেরকে তোমার রাস্তায় প্রথম ত্রিপুরাতে বলতে পারো আমি পড়ানো শুরু করি। আচ্ছা, এই ১৭ জন বাচ্চাকে নিয়ে আমার প্রথম কাজ, মানে ওদের জন্য আমার ইন্ডিভিজুয়াল কিছু কাজ তোমার আমি শুরু করি। এইভাবেই আর কি আমার শুরু হয়েছে পথ শিশুদের নিয়ে কাজ। মানে সত্যি কথা, তোমার এই ভাবনার সাধুবাদ না জানিয়ে পারছি না। আর একটি সমাজকে যদি আমরা উন্নত করতে চাই, আমাদের কিন্তু প্রথম যেটা প্রয়োজন সেটাই হলো শিক্ষার আলো। শিক্ষার আলো ছাড়া একটা সমাজ কোনোভাবেই এগিয়ে যেতে পারে না। তো যে শিক্ষিত সে কখনো ভিক্ষার জন্য হাতটা বাড়িয়ে দিতে চাইবে না। আমারও এটাই মনে হয়েছিল, এই চিন্তা নিয়ে আমি মানে কাজে নেমেছি। আর যখন আমি কাজে নেমেছি তখন শুধু যে পথ শিশু ছিল তা না, অনেক এডিক্টেড বাচ্চা ছিল। ক্লাস মানে বয়স ধরো 14 থেকে 15 এরকম এডিক্টেড আমি 4 জন ছেলেকে পেয়েছিলাম, যাদেরকে মাধ্যম হিসেবে ইউজ করা হতো, মানে ড্রাগ বেয়ারার তুমি বলতে পারো। ওদের পকেটে এটা দিয়ে, ওদেরকে তো কেউ সন্দেহ করবে না, ওদেরকে দিয়ে বেয়ার করানো হতো। দেখা যায় কাজ করতে করতে আমরা বুঝেছি যে এক একটা ছেলে ওরা মানে 1 থেকে 1.5 লাখ টাকার এট এ টাইম ওরা নেশার সামগ্রী বেয়ার করতো আর কি। সত্যি দেখো মানে কোন পর্যায়ে রয়েছে আমরা, যে সেই এই নিষ্পাপ শিশুগুলোকে আমরা আমাদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা নিজেদের লাভটা দেখছি। ঠিক, একদম। পথ শিশুদের জীবনের কোন বিষয়টি তোমাকে বেশি করে ভাবায়? আমি যখন তোমার বটতলাতে প্রথম কাজ শুরু করেছি আমার, ওদের তো আমি 3টা বাচ্চাকে পেয়েছি, ওদের বয়স 2 মাস ছিল, এরকম ছিল, বিভিন্ন মানে এইজের বাচ্চা ছিল, 2 মাস থেকে 2 বছর 4 বছর এরকম ছিল। ওদের তো মানে দেখতে পেতাম যে মেয়ে বাচ্চাদের, আমার তখন মনে হয়েছে যে মা বাবারা বাচ্চাগুলোকে ইউজ করছে, মানে মেয়ে বাচ্চারা বড় হয়ে তাদের মতো রাস্তাতেই থাকবে আর ছেলেরা ড্রাগ মাফিয়া তৈরি হবে। তাদের মোটিভটাই এরকম ছিল যে ছেলেদেরকে দিয়ে তারা এই কাজটা করাবে, মেয়েদেরকে দিয়ে তারা মানে রাস্তায় থাকবে। কারণ আমি এমন পরিবারও পেয়েছি যাদের বাড়িতে 3টা মেয়ে ছিল, মা বাবা বাড়িতে থেকে 3টা মেয়েকে ভিক্ষার জন্য বের করে দিত। তারা রোজ ধরো তাদের মানে গড় আয় ছিল প্রত্যেকটা মেয়ের 400 থেকে 500 টাকা, তো রোজ তারা 1,500 টাকা ইনকাম করে মাকে দিত। তারা দিব্যি দেখা যায় যে ভালো ঘরে ভাড়া থাকছে, খাচ্ছে টাচ্ছে, আনন্দ ফুর্তি সব করছে। সকালবেলা উঠে বাচ্চাগুলোকে 3টা মেয়েকে 3 দিকে ভিক্ষার জন্য মানে বের করে দিয়েছে একদম। আর মা বাবা ভালো ভালো ঘরে খাচ্ছে, মানে মাংস ভাত খাচ্ছে, ওদের কোনো মানে কোনো কিছুতেই কোনো ত্রুটি নেই, কিন্তু মেয়েগুলোকেও তারা ভিক্ষার জন্য বের করে দিয়েছে। এর মধ্যে 2টো মেয়ের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি ওদের পড়ার খুব ইচ্ছা ছিল, এখন তারা পড়ছে। আমি একটাকে বাঁচাতে পারিনি, কিন্তু ওই কবল থেকে আমি 2টাকে বাঁচাতে পেরেছি, এখন তারা পড়ছে। আর আমার মনে হয় তুমি কিছুটা পরিচিত হবে, আগরতলা শহরের একজন মহিলা রিক্সাওয়ালি ছিল সোমা চক্রবর্তী, অনেক নিউজ টিউজ কভার হয়েছে, পিঠে বাচ্চা বেঁধে তোমার রিক্সা চালাতো। ও কোভিডের সেকেন্ড ওয়েভে ওর 2 বছরের ছেলে এবং ওর 6 মাসের মেয়েকে ফেলেও চলে গিয়েছিল। আমি বাড়ি থেকে খবর পাই, যখন ওদেরকে রেস্কিউ করতে আসি, ওরা দুজনই ছোট বাচ্চাটা আবর্জনা থেকে তুলে তুলে খাচ্ছিল আর ছেলে বাচ্চাটা পাশে বসা ছিল। তো তোমার জেনে ভালো লাগবে, আমি জানি না তুমি আগে জেনেছো কিনা, যে রিক্সা যে চালাতো সোমা চক্রবর্তীর ছেলে বাচ্চাটা এখন ইউএসএ তে আছে। হ্যাঁ, সেটা এই বাচ্চাটা এবং আগরতলা শহরের একটা ভালো পরিবারে সে বড় হচ্ছে, সে আগরতলা শহরের নামি দামি প্রাইভেট স্কুলে পড়ছে।
মানে সত্যি এটা বলো তোমার একটা পরম তৃপ্তি বা বলতে পারো। হ্যাঁ, মানে আমি যখন মানে কিছু গত বছর ইউএসএ থেকে ও আমাকে মানে মাদার্স ডে উইশ পাঠিয়েছে সাইকেল চালিয়ে চালিয়ে, তখন আমার ওই ছবিটাই ভাবছিলাম আমি, তোকে যখন আমি নিয়েছিলাম তুই কোথায় ছিলি, মানে আমি সেই ডাস্টবিনের পাশ থেকে উঠিয়েছিলাম আর এখন সে মানে আমার মেয়ে আছে, তুমি জানো আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, ওর কিছুতে আমি যতটা আনন্দ পাই সেম আমি ওই বাচ্চাগুলোর যখন অ্যাচিভমেন্ট দেখে আমার মনে হয় যে আমার ঘরের বাচ্চা, আমি খুব আনন্দ ফিল হয় আমার। ঠিক স্বাভাবিক, মানে কি বলবো, মানে কোথায় ছিল সেই বাচ্চাটা, আর আজ তাকে তুমি এরকম একটা জীবন দিতে পেরেছো। এটাই একা আমার দ্বারা সম্ভব ছিল না, আমি অনেকের সহযোগিতা পেয়েছি, তোমার এখানে নাম না বললে অনেকের মানে কম হবে। আমি বটতলা থানার তখন যে ওসি ছিলেন উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন, কারণ এইসব কাজ করতে গেলে না অনেক কিছু মোকাবেলা করতে হয়, তোমার অনেক ঝামেলা পোহাতে লাগে, পারমিশনের ব্যাপার আছে, সিডব্লিউসির থ্রুতে বাচ্চাগুলোকে প্রপার ওয়েতে অ্যাডপশন দেওয়া। তখন উমেন মানে আমাদের মহিলা পুলিশে ছিলেন ম্যাডাম মমতাজ হাসিনা ম্যাডাম, উনি খুব কোঅপারেট করেছেন আমাদের ছোট ছোট বিষয়গুলোতে। যখন আটকে যেতাম তখন ম্যাডাম নিজে থেকে আমাদেরকে মানে অনেক হেল্প করেছেন। অনেকেই আছে যাদের মানে হয়তোবা আমি আজকে এখন সবার নাম বলতে পারবো না, কিন্তু এটা আমার একার পক্ষে সম্ভব কখনোই ছিল না, সবার সহযোগিতায় আমি এটা করতে পেরেছি। এই যে তুমি বলছিলে যে এই চ্যালেঞ্জের কথাটাতেই আমি আসবো এখন, যে একটা পরিবার তার সন্তানকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে, হ্যাঁ সেম কেউ ড্রাগসের জন্য বাচ্চাগুলোকে ইউজ করছে, হ্যাঁ তো সেই ক্ষেত্রে তো তোমার যখন তাদেরকে ওই জায়গা থেকে তোমার বের করে আনা, তাদেরকে উদ্ধার করা, এই কাজটা তো ভীষণ চ্যালেঞ্জের। কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় তোমাকে? তোমাকে একটা ছোট্ট ঘটনা বলি। যখন আমি বটতলাতে এই পড়ানোর কাজটা শুরু করি, আমার অ্যাকচুয়ালি ছিল আমি ওদের কাছে যেতে চাইতাম, মা বাবাগুলোর মোটিভ জানতে চাওয়া। ওদের থেকে যদি আমি বলতাম যে তোমাদের থেকে দূরে সরে এনে বাচ্চাগুলোকে পড়াবো, ওরা কখনোই রাজি হতো না। তারপর আমি যখন ডে বাই ডে ওদেরকে ব্রেন ওয়াশ করতে করতে বাচ্চাগুলোকে হোমে দেয়, এখানে কেন রাখবি, বাচ্চাগুলো ভালো, এরকম করতে করতে তখন একটা মাকে রাজি করতে পেরেছি। ওরা টুইন্স ভাই বোন ছিল, যমজ, মানে এক ভাই এক বোন ছিল, রাজি করতে পেরেছি। কিন্তু বাবা ছিল ভীষণ পরিমাণে মানে যেমন মানে নেশায় গ্রস্ত, এবং বাবার তো ইনকাম বন্ধ হয়ে যাবে, বাবা কোনোভাবেই রাজি হবেন মানে রাজি হচ্ছে না। তো মাটাকে আমরা অনেক বুঝিয়ে মাটা ধরো রাজি হয়েছে। ঠিক কোভিডের সেকেন্ড ওয়েভ, তখন সন্ধ্যার সময় আর কি, আমি অ্যাকচুয়ালি দেখতে পারিনি যে আমি পেছনটাই ছিলাম, মানে এরকম পেছন দিকে ছিলাম, আর সামনে মোটামুটি বাচ্চাগুলোকে সেট করেছি, একটু পরে সিডব্লিউএস এর গাড়ি আসবে, আমরা বাচ্চাগুলোকে নিয়ে প্রথম আগে আইজিএম এ যাবো, কোভিড টেস্ট করাতে হবে, তারপর আমরা চলে যাব। তো আমি তোমাকে বললাম না আমার সঙ্গে যারা কাজ করতো তারা দূরে দূরে ছিল আর কি। বাচ্চাটার বাবা এসে আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে, মানে রীতিমতো আমি হাওড়া নদীতে, আরেকজন যদি আমাকে না ধরতো আমি পড়ে যেতাম। তখন তো মানে ধুন্ধুমার কাণ্ড, বিশাল কাণ্ড না, কোনোভাবেই উনার কথা হচ্ছে কোনোভাবেই বাচ্চাগুলাকে দেবে না, বাচ্চাগুলাকে নিলে ওদের মানে হোমে নিলে জানে বাচ্চাগুলাকে আর ফেরাতে পারবে না, বাচ্চাগুলা ভালো হবে, তাদের তো ওয়ে অফ ইনকামটা কমে যাবে। তো আর চ্যালেঞ্জ বলো তোমার, যখন ড্রাগ এডিকশনের বাচ্চাগুলোকে বটতলা থেকে উঠে আমি রিহেবে দিয়েছি, রাত্র 12টা 12:30 1টা বাজে, তখন দেখেছি যে মানে সমাজের একটা শ্রেণীর ভালো মানুষ নিজেদের পয়সা ইনকামের জন্য একটা শ্রেণীকে কিভাবে দাবিয়ে রাখছে, কিভাবে ইউজ করছে। তখন দেখা গেছে তারাই বলছে আর কি হইব, থাক না, এরকম আর কি, যে থাক রাখা দেন এরকম টাইপের। তখন আমি একদম কইতাম না যে আমি কোঅপারেশন পাইছি না, অনেকে যেমন কোঅপারেশন করছে, অনেকে ঠিক তদ্রুপ উল্টাটাই করছে, একদম কোঅপারেশন করছে না আর কি। তো চ্যালেঞ্জগুলো বিভিন্ন ধরনের হয়, মানে কাজ করতে গেলে বোঝা যায়, মানে আমার মনে হয় ড্রেন পরিষ্কার করতে গেলে উপর থেকে বোঝা যায় না যে ড্রেনে কতটা নোংরা আছে, ড্রেনটা পরিষ্কার করতে গেলে ড্রেনে নামতে লাগে, নামার পর বোঝা যায় যে ড্রেনটা কতটা গভীর নোংরাতে ভর্তি আর কি। তো ওই অনেকটা ড্রেনের নোংরা পরিষ্কার করার মতোই চ্যালেঞ্জগুলো আর কি। ঠিক, আসল কথা কি মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কতগুলো নিষ্প্রাণ জীবনকে নতুন
জীবন দেওয়ার চেষ্টা করছে আমাদের আজকের অতিথি, চেষ্টা করছেন। তো ঝুঁকি থাকবে, কিন্তু আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই, আর সত্যি কথা কি মানে আমার মনে হয় মানে তোমার আজকের এই অনুষ্ঠানটা দেখে আমরা অনেকে অনুপ্রাণিত হব, এবং আমরা যদি একটু একটু করে সবাই একটু একটু করে উদ্যোগ নেই না, তাহলে আমাদের সমাজটাকে আমরা অনেক সুন্দরভাবে গড়ে নিশ্চয়ই, তুলতে কারণ পারি। একা সমাজকে সুন্দর করা সম্ভব হবে না, সবারই মানে সবার কোঅপারেশন দরকার। আমার মনে হয় মানে যে তুমি কাউকে কিছু দিলেই যে এটা সমাজে সাহায্য হবে তা না, তুমি তোমার একটা কথাই যদি কারোর উপকার হয় এটাও সমাজকে এগোতে সাহায্য করবে, আমার মনে হয় এটা ঠিক। তুমি বলছিলে যে মানে কোভিডের সময় তুমি কাজ করেছো, এবং আমরা যতদূর জানি কোভিডের সময় তুমি প্রায় 17 জন শিশুকে রেস্কিউ করেছিলে। সেই অভিজ্ঞতার কথা যদি একটু বলো। 17 জন শিশুকে আমি একদিনে রেস্কিউ করতে পারিনি। ধরো প্রথম দিন করলাম 3 জন, তারপর আবার 2-1 দিন গেল, তারপর করলাম 2 জন, এরকম করে করে ধাপে ধাপে 17 জন শিশুকে রেস্কিউ করেছে। এবং 17 জন শিশু প্রথম থ্রো সিডব্লিউসি মানে আগরতলার 3টে আশ্রমে ওদেরকে রাখা হয়েছে। ছোটদের জন্য তো একরকম, আবার একটু যারা এই যে তাদের জন্য একরকম, মেয়েদের জন্য আলাদা। তারপর ওইখান থেকে লিগ্যাল অ্যাডপশন। 17 জনের মধ্যে তোমার এখন 6 জন অ্যাডপশন হয়ে গেছে, আর 11 জন এখন আগরতলাতে আছে, ক্ষুদিরাম স্কুলে পড়ছে, ভবনসে পড়ছে, আর তোমার উমাকান্ততে পড়ছে ওরা। মানে যার যার এই যে এরিয়ার আশ্রমের এরিয়ার কাছাকাছি। আর 3 জন আছে তারা এখনো স্কুলে যায়নি, কিন্তু তারা খুব ভালো যোগা শিখছে, যোগা করাচ্ছে, এগুলো করছে, এই আর কি। তারা তোমার মানে এক একজনকে যার যার মতো করে একটা জীবনে একটা সুন্দর দিশা দেখানো, বা তারা যেন একটা সুন্দর জীবন কাটাতে পারে। মানে আমার একটাই মোটিভ, ওই বাচ্চাগুলো যাতে নিজেদের মা বাবার সঙ্গে আর কোনো দিন পরিচিত না হয়। আমার মনে হয় মানে শুনতে কথাটা বিচ্ছিরি, আমাকে অনেকে ভুলও বুঝতে পারে যে মা বাবা থেকে বাচ্চাদেরকে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু আমার মনে হয় এই দূরে সরানোটা বাচ্চাদের জীবনটাকে ভালো করেছে। না হলে ওদেরকে দিয়ে ওরা রাস্তায় ভিক্ষাই করাতো, ওদের আর মানে স্কুলের গন্ডি ওদের আর যাওয়া হতো না, তারা সেই অন্ধকারেই নিমজ্জিত, সেই অন্ধকারেই থাকতো তারা। এই যে মানে তুমি যাদেরকে বোঝাই যাচ্ছে যে মানে তুমি যাদেরকে রেস্কিউ করছো বা যাদেরকে একটা সুন্দর আশ্রয় প্রদান করছো, তাদের সাথে তোমার যোগাযোগ রয়েছে? রয়েছে, নিশ্চয়ই রয়েছে। মানে তারা যখন তোমাকে ফোন করে বা তুমি যখন তাদের সাথে কথা বলো, মানে কেমন লাগে তোমার, বা কি মনে হয়? না, তোমাকে সোমা চক্রবর্তীর ছেলের কথাই বলি, ও তো ওর এখন 6 বছর, 6+। ওকে যখন অ্যাডপশন দিয়েছে তখন 2 বছর ছিল ওর বয়স। অ্যাকচুয়ালি ওকে যারা অ্যাডপশন করেছে তারা কলকাতার ছিল, মানে হাজবেন্ড ওয়াইফ, তারা নিঃসন্তান ছিলেন, দীর্ঘ অনেক দিন ধরে তারা সন্তানের জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। তারপর ক্রমানুসারে ওদের সিরিয়াল আসলো আগরতলা, ও হলো মানে যে বাচ্চাটার কথা আমি বলছি তাকে ওরা মানে সব নিয়ে মানে ওর বাচ্চা মানে ওরাই মা বাবা হিসেবে সিলেক্ট হলো। তারা কলকাতাতে 2 জন মানে তোমার সরকারি চাকুরে 2 জন। মার ইতিমধ্যেই ট্রান্সফার হয়েছে ওই ইউএসএ তে, তো মার ট্রান্সফার হওয়াতে বাচ্চাকে নিয়ে গেছে। মানে আমি বলবো ওদের যে মা বাবারা তারাও আমার সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখেন, কেমন আছেন, বা ওদের একটা থাকে মানে ভালো আছে। তো ও আমাকে ওই আন্টি বলেই চিনে, তো ওকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি তুই আমাকে মনে আছে, বা তুই জিজ্ঞেস মানে তুই কোথায়। আগরতলার কথা তার ঠিক ততটা মনে নেই, সে শুধু বলে তোমার কথা আমার একটু একটু মনে আছে, একদম ছোট ছিল তো, মানে হ্যাঁ 2 বছর, হালকা হালকা মনে আছে, কারণ ওকে তো আমি একদম মানে কোলে করে ইয়ে করেছি। আর তখন তার বোনটা ছিল ঠিক 6 মাস, একদম মানে ভাই বোন ছিল, ভাই বোনকে ফেলে মা চলে গিয়েছিল। তারপর তখন যখন ওর মা ফিরে এসেছিল তখন ওদের যে বাবা ছিল, তুমি অনেক মানে এগুলো না অনেক লম্বা গল্পের মতো মনে হয়, বাবা ওদের 100 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে, মানে 100 টাকা দিয়ে ভাই বোনকে বিক্রি করে যে টাকাটা পাবে ওই টাকা দিয়ে সে মদ কিনবে, খাবে। ওই জায়গা থেকে তারপর বাবাটা মারা গেছে। তারপর মার কিন্তু মানে যখন মা ফিরে এসেছে, যখন আমরা খবর পেয়েছি সিডব্লিউসি এর অ্যাডপশনের ক্ষেত্রে কিন্তু জন্মদাত্রী মা বা বাবার সিগনেচার লাগে। ওই ঝামেলাটা মানে অনেক খড়কুটো মানে পুড়িয়ে ওকে রাজি করিয়ে সিগনেচার করিয়ে তারপর বাচ্চা দুটোকে অ্যাডপশন দেওয়া হয়েছে আর কি। আমরা যতদূর জানি যে তুমি বিনামূল্যে বই ও দিয়ে থাকো, হ্যাঁ, তো এই যে মানে শিক্ষাটাকে তুমি কেন এত গুরুত্ব দাও, বা মানে কেন, বা ভবিষ্যতে ধরো তোমার কি এই যে শিক্ষার প্রসারের ক্ষেত্রে আরো বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে?
শিক্ষাটাকে প্রায়োরিটি দেওয়া বলতে আমি অ্যাকচুয়ালি চা বাগানের যারা শ্রমিক তাদের বাচ্চাদেরকে নিয়েও আমি কাজ করি। তোমার মেকলিপাড়া চা বাগানের দুটো মানে পাড়া আছে, একটা মুন্ডা পাড়া আর একটা মুন্ডা বস্তি এবং আরেকটা হচ্ছে মেকলিপাড়া চা বাগানের যে বস্তিটা ওইটা, ওদের চা বাগানের শ্রমিকদের নিয়ে তখন থেকে কোভিডের সময় থেকে আমাদের কাজ করা। তখন দেখতে পেরেছি ওদের যে গড় আয়, ওই আয় দিয়ে অনেকের তো 3টা বাচ্চা থাকে, অনেকের 4টা বাচ্চা থাকে, কি হয় বাড়ির ছেলে বাচ্চাগুলো যাও পড়ে, মেয়ে বাচ্চাগুলোকে তারা ততটা পড়ার জন্য প্রেফারেন্স দেয় না। তখন যখন কাজ করতে করতে জানতে পারলাম কি কারণ, সেই টাকা পয়সা গড় আয় কম, তখন শুরু হলো ওদের মধ্যে মানে বইয়ের টাকাটা দেওয়া। আমি ক্লাস 14 বছরের একটা মেয়েকে প্রথম ক্লাস 4-এ ভর্তি করেছে। ও মানে ও টোটালি টাকার জন্য ওর টোটালি পড়া থেকে দূরে হয়ে গেছিল। ওর নাম ছিল প্রিয়া। ও এবছর ক্লাস 9-এ উঠেছে, মেকলিপাড়া স্কুলে ক্লাস 9-এ উঠেছে। তখন শুরু হলো বইয়ের যে সিস্টেমটা, মানে বই ডিস্ট্রিবিউশনটা বিনামূল্যে বলতে আমি তো কিছুই করি না, তোমাদের মতো অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করে এবং যাদের একটাই থাকে কোনোভাবেই যাতে আমাদের নাম প্রকাশ না হয়। তো গত বছর আমি বই দিয়েছি 27 জনকে, এই বছর এটা বেড়ে হয়েছে 33 জনকে দিয়েছে। এই বছর আরো ধরো বই দেওয়া বাকি আছে, কারণ সিবিএসসির প্যাটার্ন পাল্টিয়েছে, নতুন বই আসতে দেরি হয়েছে। তো এখনো আমার আরো 4 জন বা 5 জন আছে যাদেরকে আমি এখনো বই মানে কমপ্লিট হয়নি, এটা হবে এই সপ্তাহের মধ্যে হবে। আর শিক্ষাটা, হ্যাঁ আমার মনে হয় একটা শিক্ষিত সমাজ যদি হয় একটা সুন্দর দেশ হয়, অশিক্ষিত সমাজ হলে সুন্দর দেশ আমরা কখনোই পাবো না। তো যেমন খাদ্য বস্ত্রের মানে বাসস্থানের পাশাপাশি আমার মনে হয় শিক্ষাটাকেও প্রায়োরিটি দেওয়া দরকার। এর জন্য চেষ্টা করি মানে বাচ্চাদের, কোনো বাচ্চা যাতে টাকার অভাবে পড়তে না পারে, আমরা 2026-এর থেকে এই যাতে ফেস না করতে হয় বাচ্চাদের। ঠিক ঠিক একদম। তুমি প্রথম যখন একটা শিশুর পাশে দাঁড়ালে, হ্যাঁ তার জন্য কিছু করলে, তার যে সেই মানে আবেগে ভরা কৃতজ্ঞতার হাসি, সেটা সেই মুহূর্তটার অনুভূতি কি একটু শেয়ার করবে? কৃতজ্ঞতার হাসি বলতে অ্যাকচুয়ালি যারা একটু বোঝে, একটু বড়, তারা তো অনেকে দিদি ডাকে, অনেকে আন্টি ডাকে। তোমাকে বললাম না বাগানের যে বাচ্চারা বড় ক্লাসে হয়েছে, মানে ফোন করে বলে এবার এত পার্সেন্টেজ পেয়েছি, এত পেয়েছি দিদি, কোনোটায় কম পেয়েছি, আর একটা টিচার রাখলে ভালো হয়। ওদের মানে ওদের এক্সপ্রেশনটা অন্যরকম, মানে ওরা বলতে পারে। কিন্তু যদি মনে করো যে তুমি যে আমাকে আবেগ, আমি যখন ওই যে রাস্তার বাচ্চাগুলোকে যখন দেখি, যখন একদম ছোট ছিল, অবুঝ ছিল, তাদেরকে এখন যখন দেখি যে 4 চাকার গাড়ি করে বাচ্চাগুলো যাচ্ছে, যেখানের উপর দিয়ে যাচ্ছে এই জায়গাতে এতদিন তারা বসা ছিল, আমি এখান থেকে ওদেরকে উঠিয়েছি, ওদের ওই ফেসটা যদি বলো, ওই এক্সপ্রেশনটা আমাকে একটা আলাদা পরিতৃপ্তি দেয়। ওদের চেহারাটা আমি মানে আমার এইটা আমি বলে বোঝাতে পারবো না তোমাকে যে এই ফিলিংসটা কেমন। এটা হয়তো বা একান্ত আমার ব্যক্তিগত, মানে এটা একটা আলাদা মানে সন্তুষ্টি এনে দেয় যে হয়তো বা আমার একটা স্টেপে অ্যাটলিস্ট আমি একটা বাচ্চাকেও ভালো রাখতে পেরেছি। ঠিক। আসল কথা, কিছু কিছু অনুভূতি আমাদের এমন হয় যা আমরা শব্দে প্রকাশ করতে পারি না, আর এই অনুভূতিগুলো আসল কথা শব্দে প্রকাশ করার নয়। মানে তুমি তোমার যে পথ চলা, তোমার এই পথ চলায় মানে এমন কোনো ঘটনা বা এমন কোনো অনুভূতি তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও যা তোমার মনে গভীরভাবে দাগ কেটে আছে? গত বছরের আগের বছর মানে 2024-এ আমার কাছে, 2024-এ না 2025-এর প্রথমে আমার কাছে একটা ঘটনা আসে। আরেকজনের সোর্সেই খবর পাই যে তোমার বাবা মারা গেছে একটা বাড়িতে, মানে বাড়ির মানে আর্নিং মেম্বার আমি বলতে পারবো না, কারণ যিনি মারা গেছেন উনি রিহেবে ছিলেন। তোমার তুলাকোনা থেকে খবরটা আসে, 3টা মেয়ে, ছোট মেয়েটা 14 মাস, মেজো মেয়েটা তখন বয়স 7 এবং বড় মেয়েটার বয়স 8। বাড়িতে শাশুড়ি মা, মানে বাড়িতে এখন 5 জন মেয়ে লোক, 3টা মেয়ে, মা আর উনার শাশুড়ি মা। আর মহিলার দেওর আছে একজন, যখন যা পায় তা কাজ করে, আবার যা কাজ করে টাকা দিয়ে নেশাও করে, এমন আর কি। যখন খবর আসে যে রিহেব থেকে লোকটাকে মানে জীবিতে মানে পাঠিয়েছে, ওইখানে মারা গেছে, জিবি থেকে যে লাশটা নেবে ওই টাকা পয়সাও নেই, মানে ওভারঅল কিছুই নেই ওদের, নেই, তুলাকোনা। তারপর গেলাম ওই বাড়িতে, যাওয়ার পর দেখলাম যে তোমার মানে কি বলবো তোমাকে,
একটা গামছা বড় করলে যতটুকু মানে একটা বড় গামছার যতটুকু পরিসর ওদের মাথার উপরে এতটুকু জায়গাও নেই। মানে ধরো মানে ছনের ঘরও বলা যায় না, টালিরও বলা যায় না, এরকম ভাবে শুধু জলই পড়ে, যদি বৃষ্টি আসে 80% জল পড়ে এরকম। তারা খাসের জায়গাতে এরকম একটা ঘরে থাকছে। আর যে মহিলাটা মা, ওই মহিলাটার অল্প বয়স, কিছুই নেই বলার মতো। তারপর বাবার কাজ টাজ করার পর ওই জায়গা থেকে প্রথম প্রায়োরিটি হয় ওইখানের মানে লোকাল যিনি নেতৃত্বস্থানীয় লোক ছিলেন তুলাকোনাতে ওদেরকে একটা তোমার ওই খাসের জায়গার মতো একটা আলাদা জায়গা অ্যালার্ট করে দিয়েছেন। ওরা শুধু এতটুকু করেছে, আর মহিলা তখন তোমার নিঃস্ব, কিচ্ছু নেই। ওই জায়গা থেকে মহিলার মানে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট বের করা থেকে এখন আমি ওদেরকে একটা টিনের 4 চালা ঘর করে দিয়েছি, বাড়িতে একটা কল বসিয়ে দিয়েছি, বাড়িতে ধরো তোমার আমাদের যে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। 2টো বাচ্চা তুলাকোনা স্কুলে পড়ছে, ছোট্ট বাচ্চাটা হয়তো বা সামনের বছর অঙ্গনওয়াড়িতে যাবে। মহিলা কিছু করতে পারে, মহিলার কোনো কাজ নেই, কারণ মহিলা যদি কাজে চলে যায় বাচ্চাগুলোর দেখার একটা ভীষণ অসুবিধা হয়ে যাবে। মহিলার শাশুড়ি একটা কাজ করে, মহিলার শাশুড়ি একটা হোটেলে রান্নার কাজ নিয়েছে, উনি রান্নার কাজ করেন। তো ওটা দিয়ে ওদের খাওয়ার খরচটা চলে যায়। ওই 2টো বাচ্চা মানে বাকি যে 3টে বাচ্চা, এই 3টে বাচ্চার পড়ার দায়িত্ব বলো এবং তোমার ওদের যাই হোক এভরিথিং আমি যতটুকুনি পারি চেষ্টা করি। আমি একা কিছু করি না, সেই অনেকেই আছেন যারা কোঅর্ডিনেট করে তোমার করেছে। কিন্তু তুমি যদি বলো গভীরভাবে দাগ কাটা, কারণ এটা বলতে পারো আমি যখন ওদেরকে গিয়ে দেখেছি, ওদের বললাম না যে একটা গামছাকে বড় করলে যতটুক জায়গা হয় এতটুক ছিল না। এখন যখন যাই মাসে মাসে আমার যেতে হয়, গিয়ে দেখি যে ওরা একটা ঘরের আশ্রয়ের নিচে আছে। ওইটা মানে দাগ কাটা বলতে হ্যাঁ, এটার মধ্যে আমার আরেকটা জিনিস মনে হয় যে বাবাটা যদি ঠিক সময়ে বুঝতো আজকে বাচ্চাগুলোর এই অবস্থা হতো না। কারণ যিনি মা, আমার কাছে মনে হয়েছে উনি নিজেই মানে অল্প বয়সে সেই মানে মানে বিয়ে হয়েছে বাল্য বিয়ের শিকার উনি, কারণ উনারই ওখানে এই সেন্সটা আসেনি যে বাচ্চাগুলোকে কিভাবে মানুষ করতে হবে। আমার মনে হয় যে বাচ্চার ঘরে 3টা বাচ্চা এখনো হচ্ছে একসঙ্গে, ওরা মা এবং 3টা মেয়ে একসঙ্গে বড় হচ্ছে আর কি। গভীরভাবে দাগ কাটতে এটা বলতে পারো, এটা আমার একটা মানে মনে থাকবে, সারা জীবন থাকবে, যেহেতু এখন রেসপন্সিবিলিটি নিয়েছি। সেম চরিলামের একটা ঘটনা আছে, তারা ভাই বোন কোভিডের সময় আমার পরিচয় হয়েছিল, তারা 15 দিন কোভিডের সময় না খাওয়া অবস্থায় ছিল আমার যখন প্রথম যাওয়া। এখন আমার 2টো বাচ্চাই ভাই বোন, 2টো বাচ্চাই বিদ্যাজ্যোতি স্কুলে পড়ছে চরিলাম, একটা 5 একটা 4। ওরা আবার আমাকে মাই ডাকে, যখন ছোটবেলাতে ওরা মাই ডাকে। তো ওদের মানে আমার নিজের মেয়ে যখন আমাকে মা ডাকে যেরকম ভাবে দাগ কাটে, তো ওরা বসে থাকে যে ওরা অপেক্ষা করে পূজাতে তো মা আসবে কাপড় নিয়ে। তো প্রত্যেক বছর আমি ধরো ষষ্ঠী মানে চতুর্থীর দিন বা পঞ্চমীর দিন যেতে পারি না, তখন ফোন করে যে মা কবে আসবে, পুজো তো চলে এসেছে। তো এগুলো ধরো কাজ করতে গিয়ে কিছু সম্পর্ক আমার এমন হয়ে গেছে, এগুলো আমার মনের মধ্যে গভীরভাবে দাগ কাটে। ঠিক, আর এটাই বোধহয় জীবনের আসল প্রাপ্তি, হয়তোবা এখানেই হয়তো মনুষ্য জীবনের সার্থকতা। এটাই এই যে কাজগুলো করতে গিয়ে স্বাভাবিক একটা ভালো রকমের একটা ফিনান্সিয়াল ইনভলভমেন্ট থাকে। তো এই অর্থনৈতিক যে চ্যালেঞ্জটা, সেটার মোকাবেলা করতে কি কোনো ধরনের সমস্যা হয়? কোনো ধরনের না, সব সমস্যা তো এটা নিয়েই হয়। কারণ আমরা যখনই ধরো ওই যে বই গত বছর প্রায় নিয়ার অ্যাবাউট 45,000 এর বই ডিস্ট্রিবিউট করা হয়েছে, আমরা তো একার পক্ষে এতগুলো করা আমাদের সম্ভব হয় না। তখন আমাদের যে মানে অনেকের কাছে আছে, আমি আমার সার্কেল বা আমার যারা ছেলে মেয়েরা আমার সঙ্গে কাজ করছে, অ্যাকচুয়ালি সামাজিক শিক্ষাঙ্গন নামে আমার একটা প্রতিষ্ঠান, মানে আমরা সবাই মিলে, আমি ওইখানে কিছু না, আমরা সবাই মিলে একটা এতে কাজ করি। আমার এটাকে এনজিও বলতো বাধে, কারণ আমার মনে হয় এটা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। তো তখন আমরা সবাই মানে ভাগ হয়ে যাই আর কি, যার যার কাজগুলো। তুমি নাও, তুমি দেখো 4টা বাচ্চার বই তুমি কিভাবে কালেকশন করতে পারো, সব ক্ষেত্রে এরকম করি। কিন্তু এটা আলটিমেট সলিউশন না, ফান্ডিং এর প্রয়োজন আছে। তুমি যখনই একটা কিছু কাজ করতে যাবে, যেমন ওই যে আমি বললাম তুলাকোনার এই পরিবারটাকে যখন ঘর করতে হয়েছে, একটা ঘর করা তো 4টিখানি মানে কথা না, আমার অনেকটা সময় লেগেছে। এবং 1 মাসের মধ্যে আমি করতে গিয়ে দেখা গেছে যে আমার অনেক কিছু অনেক অবস্ট্রাগল হয়েছে। যে টাকা হয়েছে টিনের দোকানে ধরো একসঙ্গে আমি পুরো টাকাটা দিতে পারিনি, 2 মাস পরে আমি দিয়েছি, তখন উনিও কোঅপারেট করেছেন। মানে ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা অনেক বড় হয়ে যায়, কারণ একার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব হয় না। আর আমি আবারও বলছি, আমি যতটুকুই করি আমার পার্সোনাল কন্ট্রিবিউশন মানে খুবই কম থাকে। আমি যে মানে সবাই সহযোগিতা নিয়ে আমি কাজগুলো করার চেষ্টা করি আর কি। মানে জীবন থেকে সব থেকে বড় শিক্ষা কি? জীবন থেকে বড় শিক্ষা
জীবন থেকে বড় শিক্ষা যদি বলতে চাও, আমার মনে হয়েছে যে কাজগুলো আমি এখন করছি লেট করছি, আর একটু আগে থেকে শুরু করলে হয়তো বা আরেকটু বেশি কিছু করতে পারতাম। তোমার এই পথ চলা মানে আরো আরো অনেক দূর প্রসারিত হোক, এটাই আমরা চাইবো। তুমি পারবে, অনেকটাই পারবে। সংসার এবং তোমার এই কাজ, মানে দুটোর মধ্যে কিভাবে সামঞ্জস্য রক্ষা করবা? তোমার তো এই কাজের জন্য অনেক কিছু ফেস করতে হয়, সেই ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট কতটা তুমি পাও? সংসারকে আমি খুব ভালোবাসি, সংসার করতে আমি খুব ভালোবাসি। আমি ভীষণ সংসার মানে কেন্দ্রিক মানুষ। আমার মেয়ে, ছোট্ট মেয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আমার সংসার। শ্বশুর শাশুড় মা মারা গেছেন, এবং আমার যারা শ্বশুর বাড়ির মানুষ আছে অরিজিনালি তার বিলং করে বিলোনিয়া থেকে, তারা আছেন। আর এখানে আমার মা বাবা ভাই, ভাইয়ের বউ, ওরা আছে। যদি বলো সাপোর্ট, সবচাইতে বেশি সাপোর্ট আমাকে আমার এই ছোট্ট মেয়ে করে। কারণ অনেক সময় দেখা যায় ওকে রেখে আমার বেরোতে হয়, অনেক জায়গায় যেতে হয়। প্রথম সাপোর্টটা আমি ওর থেকেই পাই। আমার মেয়ে আমাকে বলে তুমি যাও, আমি হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ও যদি এই সাহসটা আমাকে না দিত তাহলে হয়তো বা আমি ঘর থেকে একদম বেরোতে পারতাম না। আর হাজবেন্ড তো মানে সবাই বলে না যে সফল পুরুষের পেছনে নারীর হাত। আমি আজকে যতটুকু সমাজে করতে পারছি, কাজ করার চেষ্টা করছি, বা যতটুকুই আমার পরিচয়, সম্পূর্ণটাই আমার হাজবেন্ডের জন্য। ও যদি আমাকে কোঅপারেট না করতো, আমি অনেক সময় দেখা যায় যে নাবালিকা বিয়ে ভাঙতে আমরা যখন যাই তখন রাত্র 12টায় ফিরি। ও যদি ওই কোঅপারেশনটা আমাকে না করতো, আমি রাত 12টায় ফিরতে পারতাম না। ও যদি জিজ্ঞাসাবাদ করতো এতক্ষণ কোথায় ছিলে, কি কাজ করেছো, কারণ এই কাজগুলো থেকে আমরা কোনো আর্নিং পাই না। এগুলো সম্পূর্ণ আমরা ওই যে মানে মনের তৃপ্তির জন্য করি। তো ওর সাপোর্ট, এবং আমার মা বাবা ভাই, ভাইয়ের বউ যে আছে, এখন আমার ভাই রিসেন্টলি বিয়ে করেছে, এখন মানে ভাইয়ের বউ যথেষ্ট সাপোর্ট করে। যখনই অনেক সময় আমরা আটকে যাই তখন বলে তুমি যাও, আমরা ম্যানেজ করে নেব। আমার মেয়ের কথা বলে যে অদ্রিতাকে আমরা ম্যানেজ করে যাব, তুমি যাও। তো সাপোর্ট মানে সংসার জীবনটা মানে মানুষগুলো যদি সাপোর্ট না করতো তাহলে আমি মিলাতে পারতাম না। দুটো কাজ আমার একসঙ্গে মেলানো আমার সম্ভব হতো না। তারা সাপোর্ট করেছে দেখে আমি চেষ্টা করছি মেলানোর আর কি। মানে আমারটা কম, ওদের সাপোর্টটাই বেশি বলতে পারো। এখানে আমি একটা কথা মানে আমার যেটা মনে হচ্ছে যে আজকে সমাজে না মানে আমরা সবাই স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ম্যাক্সিমাম মানুষই আমরা এইরকম। তো সেই ক্ষেত্রে আমি অদ্রিতার কথা বলবো যে অদ্রিতা ছোটবেলা থেকে নিজের মাকে এইভাবে দেখছে, মাকে সাপোর্ট করছে। হয়তো আমরা আশা করব যে একটা ভালো মানুষ আমাদের পরবর্তী প্রজন্মে একটা ভালো মানুষ আমাদের সমাজ পেতে চলেছে, এই আশাটাই আমরা করব। আশীর্বাদ রেখো। বলছিলাম যে ধরো মানে এই যে এত কিছু মানে সংসার, তারপর তোমার কাজ, কখনো কি নিজেকে খুব ক্লান্ত মনে হয়? ক্লান্ত মনে হয়, কারণ মেয়ের পড়াশোনার ব্যাপারে আমি আবার মানে দেখতে হয়, ওয়াকিবহাল দেখতে হয়, পড়াশোনার ব্যাপারটা দেখতে হয়। ক্লান্ত মনে হয় তখন। ক্লান্তিটা কাটে আমার খুব কবিতা শুনতে ভালো লাগে, কবিতা করতে ভালো লাগে। তখন গান বা কবিতার মধ্যে নিজের মানে ওই ক্লান্তিটা দূর হয়ে যায় আর কি। ক্লান্তটা তো মানে ক্লান্তি শরীরে লাগে না, এটা যদি বলি না একদম লাগে না এটা ভুল বলা হবে। আমরা টায়ার্ড হই মাঝে মাঝে, মানে ফেস করতে অনেক সময় অনেক কিছু হয়, খুব মানে একঘেয়েমি লেগে যায়, কিন্তু মানে ওই কাটাতে হয় ক্লান্তিগুলো গান শুনে, কবিতা শুনে, বা কবিতা একটু পড়ে ভালো লাগে, ওইভাবেই ক্লান্তি চলে যায় আর কি। মানে গান কবিতা শুনে মানে একদম নিজেকে আবার নতুন উদ্যমে প্রস্তুত করে। রান্না করতে ভালো লাগে, মুড অফ হয়ে গেলে আমি রান্না করতে প্রচন্ড ভালোবাসি, রান্না করি। ঠিক। মানে তোমার সব থেকে বড় শক্তি তোমার কি মনে হয়? তোমার মধ্যে তোমার নিজের কোন শক্তিটা তুমি সব থেকে বড় মনে করো? আমার মধ্যে আমার মনে হয় যেটা সবকিছু ভেঙে গেল আমি নতুন করে দাঁড়ানোর আমার মনে হয় আমি পারবো। যখন মনে হয় সবকিছু শেষ, আবার যদি নতুন করে উঠতে হয় আমার মনে হয় যে আমি উঠতে পারবো। এই বিশ্বাসটা আমার মধ্যে একদম বলতে পারো ফ্রম দ্য ভেরি বিগিনিং, খুব ছোট থেকেই আমার মানে আছে। একদম ছোট্ট একটা উদাহরণ বলতে পারো, পরীক্ষা যখন ছোট ছিলাম, ক্লাস 8-9, সিলেবাস শেষ হয়নি এরকম একটা থাকে, কিন্তু মনে হয়ে যাবে, তারপর দেখা যেত যে পরীক্ষার আগে ঠিক হয়ে গেছে। আমি তোমাকে একটা সিম্পল কথা বললাম, তো এখনো মনে হয় জীবনের বিভিন্ন সময় চলতে গেলে অনেক কিছু ফেস করতে হয়। তো অনেক সময় দেখি আমরা কোনো কাজে গিয়ে আটকে পড়েছি, কিন্তু আমার ওই আত্মবিশ্বাসটা আমার সবচাইতে বড় শক্তি, যে যদি সবকিছু ঠিক হয় আমি পারবো। দেরি তো হলেও হবে, কিন্তু
হবে। তাহলে কি হৃদয়ের ভেতরে এমন কোনো স্বপ্ন আছে যা এখনো বাস্তবায়নের জন্য মনে লালন করছো? হ্যাঁ, এটা আছে বলতে পারো। এটা আছে। আমার মেয়ে ক্লাস 8, সে এখনো ছোট। আমি মানে পুরোপুরি সময় দিতে পারি না যে কাজগুলোর জন্য, কারণ কিছু কিছু ক্ষেত্রে এই অবস্টাকেল এসে যায়। মানে ধরো আমি তো আর 24 ঘন্টা ওই কাজগুলোর সঙ্গে জড়িত থাকতে পারি না, কারো না কারোর উপর আমার ডিপেন্ডেন্ট থাকতে হয়। আর এখন সবাই নিজের কাজ করে তারপর তো ওই জিনিসটার জন্য সময় দিতে হয়। আমার মনে একটা ছোট্ট ইচ্ছা আছে, মেয়ে যদি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যায় তখন হয়তো বা যে কাজটা এখন 2 ঘন্টা করছি এটা তখন হয়তো বা 20 ঘন্টা করব। এই একটা ইচ্ছা মনের মধ্যে আছে কাজ করার। এই যে এই ধরনের ছোট ছোট মানবিক উদ্যোগ, তোমার কি মনে হয় যে আমরা সবাই যদি একটু মানবিক হই তাহলে আমরা সমাজে একটা বড় পরিবর্তন আনতে পারবো? নিশ্চয়ই। আমি তো তোমাকে প্রথমেই বললাম, একার পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব কখনই হয় না যদি আমরা সবাই, তুমি যে বললে আত্মকেন্দ্রিক, ধরো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, স্কুটি চালিয়ে যাচ্ছি, একটা ক্লাস মানে একটা স্কুলের বাচ্চা দাঁড়িয়ে থাকলো, সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, সে পাচ্ছে না, কিছু জ্যাম লাগলো, স্কুলে যেতে পারছে না। আমরা যদি তখন সেই বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দিই, ঠিক, আমার মনে হয় এটাও একটা সামাজিক কাজের মধ্যেই পড়ে, এটা আমাদের দায়বদ্ধতা, কিন্তু আমরা এখন তা করি না। আমাদের মনে হয় যাক আমার কি দরকার, ওই আমার কি দরকারটা থেকে যেদিন আমরা বেরোতে পারবো, আমার মনে হয় যে সত্যিই ভারতবর্ষ জগৎ সবাই শ্রেষ্ঠ আসন পাবে। হ্যাঁ, একদম। আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে, তোমার কাছে একদম শেষে জানবো যে আমরা যেমন আত্মকেন্দ্রিক কিছু মানুষ রয়েছে, স্বার্থপর আত্মকেন্দ্রিক, কিন্তু আরো এমন কিছু মানুষ রয়েছেন যারা মনের ভেতরে লালন করছেন যে আমি সমাজের জন্য কিছু করব, আমি মানুষের জন্য কিছু করব, কিন্তু এই যে মানে শুরু করার যে সাহসটা, হ্যাঁ, সেটা সঞ্চয় করতে পারছেন না, তাদের জন্য তুমি কি মেসেজ দেবে? ওই যে ইচ্ছা থাকলে উপায় হয়। আমিও যখন আমি তোমাকে বললাম যে দাদাকে বলেছিলাম, দাদা খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছু করা যায় কিনা, তখন দাদাও আমার কথাটা উড়িয়ে দিয়েছিল। 1 বার 2 বার 3 বার বলার পর আমার মনে হয়েছিল দেখি করতে পারি কিনা। আমি যখন প্রথম শুরু করেছিলাম আমাকে নিয়েও সবাই হয়েছে, তাদেরকে নিয়ে তাদের পরিবার কি হবে, তাদের পরিবার কি হবে, কিন্তু এখন তারাই যখন বলে যে বটতলাতে এখন আর বাচ্চা দেখা যায় না, ভিক্ষার জন্য হাত বাড়ায় না, আবার আছে এখন আবার নতুন একটা তৈরি হয়েছে, কিন্তু যেখান থেকে ওদেরকে কুড়িয়েছিলাম তখন মনে হয় যে এটাই প্রাপ্তি, হয়তোবা কিছু করতে পেরেছে। তো যাদের ইচ্ছা আছে মনে যে কিছু করব, আমি ওদেরকে একটাই বলবো যে ইচ্ছাটাকে প্রকাশ করা দরকার, মনের মধ্যে না লুকিয়ে প্রকাশ করার দরকার। এটা কাউকে যদি একটা কলম দিয়েও হয়, এটা এভাবেই শুরু করা যায়, ছোট থেকেই শুরু করতে হয়। ঠিক। আমরা আমাদের আজকের এই আলোচনায় পেয়েছি আমাদের সাথে সমাজ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত, মানবতার এক অনন্য মুখ, অনিন্দিতা সেনকে, যে মানে নিজের জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু অন্ধকারে যাদের জীবন নিমজ্জিত রয়েছে তাদের জীবনে আলো জ্বালানোর জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ অনিন্দিতা, তুমি আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে এসছো, তোমার অনুভূতি, পথ চলার কথা আমাদের সাথে শেয়ার করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিটিভি ত্রিপুরাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে ডাকার জন্য। আমি আমার কথাগুলো তোমাদের সঙ্গে ভাগ করতে পারলাম, আমার অনেক বেশি ভালো লেগেছে। মানুষ মানুষেরই জন্য আমরা প্রত্যেকে যদি একটু ছোট ছোট উদ্যোগ গ্রহণ করি তাহলে আমরা চাইলেই কিন্তু আমাদের এই সমাজটাকে অনেক বেশি সুন্দর করে গড়ে তুলতে পারবো। আজকের আলোচনা থেকে কিন্তু এই বিষয়টাই উঠে এলো। তাহলে আসুন না আমরা সকলে মিলে একটা মানবতায়, ভালোবাসায়, সহমর্মিতায় গড়া সমাজ গড়ে তুলি, আর আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটা গর্বের সহিত হস্তান্তর করে যাই। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।